শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অসমাপ্ত। কয়েকজন নবীন সাহিত্যিক শরৎচন্দ্রকে ঘিরিয়া বসিয়াছিল। তিনি অর্ধমুদিত নেত্রে গড়গড়ার নলে একটি দীর্ঘ টান দিলেন, কিন্তু যে পরিমাণ টান দিলেন সে পরিমাণ ধোঁয়া বাহির হইল না। তখন নল রাখিয়া তিনি বলিলেন, আজকাল তোমাদের লেখায় প্রকৃতি কথাটা খুব দেখতে পাই। পরমা প্রকৃতি এই করলেন, প্রকৃতির অমুক বিধানে এই হলো, ইত্যাদি। প্রকৃতি বলতে তোমরা কি বোঝো তা তোমরাই জানো। বোধহয় ভগবানের নাম উচ্চারণ করতে লজ্জা হয়, তাই প্রকৃতির নাম দিয়ে একটা নতুন দেবতা তৈরি করে তার ঘাড়ে সব কিছু চাপিয়ে দিতে চাও। ভগবানের চেয়ে ইনি এক কাঠি বাড়া, কারণ ভগবানের দয়া মায়া আছে, ধর্মজ্ঞান আছে। তোমাদের এই প্রকৃতিকে দেখলে মনে হয় ইনি একটি অতি আধুনিকা বিদুষী তরুণী। ফ্রয়েড পড়েছেন এবং কুসংস্কারের কোনো ধার ধারেন না। মানুষের ভাগ্য ইনি নির্দয় শাসনে নিয়ন্ত্রিত করেছেন, অথচ মানুষের ধর্ম বা নীতির কোনো তোয়াক্কাই রাখেন না। এই অত্যন্ত চরিত্রহীন স্ত্রীলোকটির তোমরা নাম দিয়েছ প্রকৃতি। একে আমি বিশ্ব সংসারে অনেক সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। একটা অন্ধ শক্তি আছে মানি, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি আক্কেল বিবেচনা কিছু নেই। পাগলা হাতির মতো তার স্বভাব। সে খালি ভাঙতে জানে, অপচয় করতে জানে। তার কাজের মধ্যে কোনো নিয়ম আছে কি না কেউ জানে না। যদি থাকে তাও তোমাদের এই মূর্ধাকর্ষণের নিয়মের মতো, অর্থাৎ নিয়ম আছে বটে, কিন্তু তার কোনো মানে হয় না। চাকর কলিকা বদলাইয়া দিয়া গিয়াছিল। শরৎচন্দ্র নলে মৃদু মৃদু টান দিলেন। সবচেয়ে পরিত্রাপের কথা, তোমাদের প্রকৃতি আর্টিস্ট নয়, কিংবা তোমাদের মতো আর্টিস্ট। তার সামঞ্জস্য জ্ঞান নেই, পূর্বাপর জ্ঞান নেই। কোথায় গল্প আরম্ভ করতে হবে জানে না, কোথায় শেষ করতে হবে জানে না। নোংরামি করতে এতটুকু লজ্জা নেই। মহত্বের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। ছন্ন ছাড়া নিরস একঘেয়ে কাহিনী ক্রমাগত বলেই চলেছে। একই কথা হাজারবার বললেও ক্লান্তি নেই। আবার কখনো একটা কথা আরম্ভ হতে না হতে ঝপাং করে শেষ করে ফেলেছে। মূঢ়, বিবেকহীন, রসবুদ্ধিহীন। একবার একটা গল্প বেশ জমিয়ে এনেছিল, ক্লাইম্যাক্সের কাছাকাছি পৌঁছে হঠাৎ ভণ্ডুল করে ফেললে। গল্পটা বলি শোনো। গৃহদাহ পড়েছ তো? কতকটা সেই ধরনের। তফাৎ এই যে এ গল্পটা বলেছিল তোমাদের প্রকৃতি, অর্থাৎ সত্য ঘটনা। পানা পুকুরের তলায় যেমন পাঁক আর ওপরে শ্যাওলা, সমাজেরও তাই। পাঁক কুশ্রী হোক তবু সে ফসল ফলাতে পারে। শ্যাওলার কোনো গুণই নেই। নিষ্কলঙ্কতার লঘুত্ব নিয়ে এরা শুধু জলের উপর ভেসে বেড়ায়। কিন্তু তাই বলে এদের জীবনে তীব্রতার কিছুমাত্র অভাব নেই। বরঞ্চ কৃত্রিম উপায়ে এরা অনুভূতিকে এমন তীব্র করে চলেছে যে পঞ্চম রঙের নেশাতেও এমন হয় না। সত্যিকার আনন্দ কাকে বলে তা এরা জানে না, তাই প্রবল উত্তেজনাকেই আনন্দ বলে ভুল করে। সত্যের সঙ্গে এদের পরিচয় নেই, তাই স্বেচ্ছাচারকেই এরা পরম সত্য বলে ধরে নিয়েছে। ভূমিকা শুনে তোমরা ভাবছ গল্পটা বুঝি ভারী লোমহর্ষণ গোছের একটা কিছু। মোটেই তা নয়। ইংরেজিতে যাকে বলে চিরন্তন ত্রিভুজ, এও তাই। অর্থাৎ দুটি যুবক এবং একটি যুবতী, সেই সুরেশ, মহিম আর অচলা। কিন্তু এদের চরিত্রে একেবারে আলাদা। এই গল্পের অচলাটি সুন্দরী, কুহকময়ী, আহ্লাদিনী। হৃদয় বলে তার কিছু ছিল কি না তা তোমাদের প্রকৃতি দেবীই বলতে পারেন। ছিল ভোগ করবার অতৃপ্ত তৃষ্ণা, আর ছিল ঠমক, মোহ, প্রগল্ভতা।
পুরুষের মাথা খাওয়ার সমস্ত উপকরণই ছিল। ওদিকে মহিম ছিল দুর্দান্ত একরোখা গোয়ার। যুদ্ধের মরশুমে সে টাকা করেছিল প্রচুর, ধনকুবের বললেও চলে। আর সুরেশ ছিল অত্যন্ত সুপুরুষ, ভয়ঙ্কর কুচুটে, কিন্তু অর্থনৈতিক ব্যাপারে মধ্যবিত্ত। টাকার দিক দিয়ে মহিমের সঙ্গে যেমন তার তুলনা হতো না, চেহারার দিক দিয়ে তেমনই তার সঙ্গে মহিমের তুলনা হতো না। দুজনে দুজনকে হিংসে করত। বাইরে লৌকিক ঘনিষ্ঠতা থাকলেও ভিতরে ভিতরে তাদের সম্পর্কটা ছিল সাপে নেউলে। এই তিনজনকে নিয়ে পানা পুকুরের উপর ত্রিভুজ রচনা হলো, কিন্তু বেশি দিনের জন্যে নয়। কিছুদিন অচলা এদের দুজনকে খেলালে, তারপর ঠিক করে নিলে কাকে বেশি দরকার। সেকালে কী ছিল জানি না, কিন্তু আজকালকার দিনে যদি কুবের আর কন্দর্প কোনো রাজকন্যার স্বয়ংবর সভায় আসতেন, তাহলে কুবেরের গলাতেই মালা পড়ত, কন্দর্পকে তীরধনুক গুটিয়ে পালাতে হতো। মহিমের সঙ্গে অচলার বিয়ে হলো। সুরেশ বেশ হাসি মুখে পরাজয় স্বীকার করে নিল, কারণ সে বুঝেছিল এ পরাজয় শেষ পরাজয় নয়, মুষ্টিযুদ্ধের প্রথম চক্কর মাত্র। হয়তো সে অচলার চোখের চাউনি থেকে কোনো আভাস পেয়েছিল। একটা কথা বলি, প্রেমিকেরা চোখের ভাষা বুঝতে পারে, এমনই একটা ধারণা আছে। একেবারে মিথ্যে ধারণা। প্রেমিকেরা কিচ্ছু বোঝে না। স্ত্রী জাতির চোখের ভাষা বুঝতে পারে শুধু লম্পট। বিয়ের পরে একদিন মহিমের বাগানে চায়ের জলসা ছিল, জমজমাট জলসা। তার মাঝখানে সুরেশ বললে, মহিম, তুমি শুনে সুখী হবে আমি যুদ্ধে যাচ্ছি, তবে নেহাত সিপাহী সেজে নয়। ঠিক করেছি পাইলট হয়ে যাব। একটু শ্লেষ করে মহিম বললে, তাই নাকি? এ দুর্মতি হলো যে হঠাৎ? সুরেশ হেসে উত্তর দিলে, হঠাৎ আর কি, কিছুদিন থেকেই ভাবছি এ যুদ্ধ তো তোমার আমার মতো লোকের জন্যেই হচ্ছে, অর্থাৎ আমার মতো লোক যুদ্ধে প্রাণ দেবে, আর তোমার মতন লোক টাকার পিরামিড তৈরি করবে। মহিমের মুখ গরম হয়ে উঠল, কিন্তু সে উত্তর দিতে পারলে না। সে ভারী একরোখা লোক, কিন্তু মিষ্টভাবে কথা কাটাকাটিতে পটু নয়। আকাশে একটা এরোপ্লেন উঠছিল, তার পানে অলস কটাক্ষপাত করে সুরেশ বললে, আমার পাইলটের লাইসেন্স আছে, কিন্তু প্লেন নেই। তোমার প্লেনটা ধার দাও না, যুদ্ধ করে আসি। যদি ফিরি প্লেন ফেরত পাবে, আর যদি না ফিরি তোমার এমন কিছু গায়ে লাগবে না, বরং নাম হবে। রাগে মহিম কিছুক্ষণ মুখ কালো করে বসে রইল, তারপর কড়া একগুঁয়ে সুরে বলে উঠল, তোমাকে প্লেন ধার দিতে পারি না, কারণ আমি নিজেই যুদ্ধে যাব ঠিক করেছি। বলা বাহুল্য, 2 মিনিট আগেও যুদ্ধে যাবার কল্পনা তার মনে ত্রিসীমানার মধ্যে ছিল না। মাস 2-এর মধ্যে মহিম সব ঠিকঠাক করে এরোপ্লেনে চড়ে যুদ্ধে চলে গেল। যাবার সময় উইল করে গেল যে যদি না ফেরা, অচলা তার সমস্ত সম্পত্তি পাবে। সুরেশের কিন্তু যুদ্ধে যাওয়া হলো না। বোধ করি ধারে এরোপ্লেন পাওয়া গেল না বলেই তার যুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া ঘটে উঠল না। বর্মার আকাশে তখন যুদ্ধের কড়া নাকড়া বাজছে, বেটে বীররাও হু হু করে এগিয়ে আসছে। ভারতবর্ষেও গেল গেল রব, যারা পালিয়ে এসেছে তাদের মুখে অদ্ভুত রোমাঞ্চকর গল্প। মহিম ফন্টে যুদ্ধে গেছে। 3 মাস কাটল। এদিকে মহিমের বাড়িতে প্রায় প্রত্যহই উৎসব চলছে, গান বাজনা, নাচ, নৈশ ভোজন। স্বামীর কথা ভেবে ভেবে অচলার মন ভেঙে পড়ে না। সেদিকে দৃষ্টি রাখতে হবে তো। সেদিকে সুরেশ খুবই দৃষ্টি রাখে, সর্বদাই সে অচলার সঙ্গে আছে। দুপুর রাত যখন তার সব অতিথিরা চলে যায়, তখনও সুরেশ অচলাকে আগলে থাকে। যেদিন অতিথিদের শুভাগম হয় না, সেদিন সুরেশ একাই অচলার চিত্ত বিনোদন করে। ক্রমে লোকসজ্জার আড়াল আবডালের আর কিছু থাকে না। তোমাদের প্রকৃতি দেবী ব্যাপারটাকে নিতান্ত নির্লজ্জ এবং শ্রীহীন করে তোলেন। যুদ্ধক্ষেত্রে মহিম নিয়মিত চিঠি পায়, বন্ধু বান্ধবের চিঠি, অচলার চিঠি। বন্ধু বান্ধবের চিঠিতে ক্রমে ক্রমে নানা রকম ইশারা ইঙ্গিত লেখা থাকত।
নিতান্ত ভালো মানুষের মতো তারা অচলার জীবনযাত্রার যে বর্ণনা লিখে পাঠান তার ভিতর থেকে আসল বক্তব্যটা ফুটে ফুটে বেরোয়। মহিম গোয়ার বটে, কিন্তু নির্বোধ নয়। সে বুঝতে পারে অচলার চিঠিতে মামুলি শুভাকাঙ্ক্ষা ও উদ্বেগের বাঁধা গদ ছাড়া আর কিছু বিশেষ থাকে না। তাও ক্রমশ এমন শিথিল হয়ে আসতে লাগলো যে মনে হয় এই মামুলি ধাঁধা লিখতেও অচলার ক্লান্তি বোধ হয়। মহিমের কিছুই বুঝতে বাকি রইল না। সে মনে মনে গজরাতে লাগলো। সে ছুটির জন্য দরখাস্ত পাঠালো, কিন্তু আবেদন মঞ্জুর হলো না। যুদ্ধের অবস্থা সংকীর্ণ, এখন কেউ ছুটি পাবে না। এইরকম মিত্রপক্ষের একদল বিমান শত্রুর একটা ঘাঁটির বিরুদ্ধে অভিযান করল। মহিমকে যেতে হলো সেই সঙ্গেই। তুমুল আকাশ যুদ্ধ হলো। মৃত্যুপক্ষের কয়েকটা বিমান ফিরে এলো, কিন্তু মহিম ফিরল না। তার জ্বলন্ত প্লেনখানা উল্কার মতো যুদ্ধের আকাশে মিলিয়ে গেল। মহিমের মৃত্যু সংবাদ যখন কলকাতায় পৌঁছালো, তখন পানাপুকুরের মাঝখানে ঢিল ফেলার মতো বেশ একটা তরঙ্গ উঠল, কিন্তু বেশি দিনের জন্য নয়। আবার সব ঠান্ডা হয়ে গেল। অচলা কালো রঙের শোক বেশ পড়ল কিছু দিনের জন্য। তারপর মহিম উইল অনুসারে আদালতের অনুমতি নিয়ে তার সম্পত্তির খাস মালিক হয়ে বসল। সুরেশ এতদিন একটা আলাদা বাড়ি রেখেছিল, এখন খোলাখুলি এসে মহিমের বাড়িতে বাস করতে লাগলো। যার টাকা আছে তাকে শাসন করে কে? দুজনে মিলে এমন কাণ্ড আরম্ভ করে দিলে যা দেখে বোধ করি ভুলুরও লজ্জা হয়। মহিম কিন্তু মরেনি। তার আহত প্লেনখানা যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে এসে আসামের জঙ্গলের মধ্যে ভেঙে পড়েছিল। মহিমের চোট লেগেছিল বটে, কিন্তু গুরুতর কিছু নয়। তারপর সে কি করে জঙ্গল থেকে বেরিয়ে ৮০ মাইল হাঁটা পথ চলে শেষ পর্যন্ত রেলপথে কলকাতায় এসে পৌঁছল, তার বিশদ বর্ণনা করতে গেলেই শিশু সাহিত্য হয়ে দাঁড়ায়। মোট কথা, সে কলকাতায় ফিরে এলো। সে যে মরেনি এ খবর সে মিলিটারি কর্তৃপক্ষকে জানালো না। তার বেঁচে থাকার খবর কেউ জানল না। কলকাতায় এসে সে একটি ৩য় শ্রেণীর হোটেলে ছদ্মনাম ভাড়া করে রইল। সেই দিনই সে সংবাদপত্রে একটা খবর দেখল, মহিমের বিধবা স্ত্রী রেজিস্ট্রি অফিসে সুরেশকে বিয়ে করেছে। আজ রাত্রে তার বাড়িতে একটা উপলক্ষে ভোজ। শহরের গণ্যমান্য সকলেই নিমন্ত্রিত হয়েছেন। মহিম ঠিক করল, আজ রাত্রে ভোজ যখন খুব জমে উঠবে তখন সে গিয়ে দেখা দেবে। ভেবে দেখো ব্যাপারটা। চরিত্রহীনা স্ত্রী স্বামীর মৃত্যুর ২ মাস যেতে না যেতেই স্বামীর প্রতিদ্বন্দ্বীকে বিয়ে করেছে। প্রতিহিংসা পরায়ণ স্বামী চলেছে প্রতিশোধ নিতে। গল্প জমাট হয়ে একেবারে চরম ক্লাইম্যাক্সের সামনে এসে দাঁড়িয়েছে। তারপর কি হলো বলো দেখি? কিছুই হলো না। মহিম সন্ধ্যার পর নিজের বাড়ি যাবার জন্য যেই রাস্তায় পা দিয়েছে, অমনিটা মিলিটারি লরি এসে তাকে চাপা দিলে তৎক্ষণাৎ মৃত্যু হলো। তবে মুখখানা এমনভাবে থেঁতো হয়ে গেল যে তাকে শনাক্ত করার আর কোনো উপায়ই রইল না। ওদিকে অচলার বাড়িতে অনেক রাত্রি পর্যন্ত ভোজ চলল। গণ্যমান্য অতিথিরা ৮০ টাকা মদের বোতল খেয়ে রাত ৩টের সময় হর্ষধ্বনি করতে করতে বাড়ি ফিরলেন। কত বড় একটা ড্রামা শেষ মুহূর্তে এসে নষ্ট হয়ে গেল তা তারা জানতেও পারলে না। তাই বলছিলুম, তোমাদের প্রকৃতি সত্যিকারের আর্টিস্ট নয়, ক্লাইম্যাক্স বোঝে না, পোয়েটিক জাস্টিস জানে না, কেবল নোংরামি আর বাজে কথা নিয়ে তার কারবার। সত্যি কিনা তোমরাই বলো। শরৎচন্দ্র নলটা তুলিয়া লইয়া তাহাতে একটা বিলম্বিত টান দিলেন, কিন্তু কলিকাটা গড়গড়ার মাথায় পুড়িয়া পুড়িয়া নিঃশেষ হইয়া গিয়াছিল, ধোঁয়া বাহির হইল না। নমস্কার।